হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আর তোমরা তো আগের পার্টে দেখেছো যে আমরা এসেছি পুরীতে। আজকে পুরীর ফুল সাইট সিনটা আজকে কভার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে দেখো, দেখতে দেখো ব্লগটা। আর আমরা অলরেডি গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের ফুল টিমটা শুধু একবার দেখে নাও। তো চলো এখন রওনা দেওয়া যাক। আর পরপর অনেকক্ষণ স্পটই রয়েছে আজকে, তো চলো যাওয়া যাক। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আর এই বিচটার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অসাধারণ লাগছে। এই চন্দ্রভাগা বিচ থেকে কিন্তু ভোরের সূর্যোদয়টা দেখতে অসাধারণ লাগে। তাই অনেক পর্যটকই এই চন্দ্রভাগা বিচে ভোরের সূর্যোদয় দেখার জন্য ভিড় জমিয়ে থাকে। তো এই যে আমরা চলে এসেছি এখন কোণারকে সূর্য মন্দিরে। আর এখন মন্দিরটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যা যাক। আমরা এখন টিকিট কেটে নিয়েছি। আর এখানে এন্ট্রি হচ্ছে তোমার 40 টাকা করে। তো এবার আমরা ভেতরে প্রবেশ করব। চলো, আমরা প্রবেশ করে গেছি কোণার্ক মন্দিরের ভেতরে। এবার এই যে কোণার্ক মন্দিরটা ফুল দেখতে পাচ্ছ, অনেক একটা মন্দির। এই কোণারক মন্দিরটা কিন্তু নির্মাণ করেছিলেন রাজা নরসিংহ দেব আজ থেকে প্রায় 800 বছর আগে। তিনি সূর্য দেবতার পুজো করার জন্যই এই কোণারক মন্দিরটা নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরটা এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে আজও সূর্যের আলো সর্বপ্রথম এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এসে পড়ে থাকে। দশ টাকা নোটে আমরা যে চাকার ছবিটা দেখতে পাই পেছনে, সেটা কিন্তু এই কোণারকের মন্দিরেই রয়েছে। চলো সেটা দেখে নিই। চলো। এই মন্দিরটি কিন্তু একটি রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল, যার সামনে ছিল 7টি ঘোড়া আর চারিদিকে ছিল মোট 24টি চাকা। আর এই মন্দিরের দেয়ালে কিন্তু তোমরা অনেক ছোট ছোট শিল্পকলা নিদর্শন দেখতে পাবে। আর তখনকার সময় কিন্তু সূর্যের আলোর মাধ্যমে এই চাকা দ্বারা সময় নির্ধারণ করা হতো, যেটা কিন্তু এখনো একই রকম ভাবে কাজ করে আসছে। সময়ের সাথে সাথে এই মন্দিরের অনেক কিছুই কিন্তু এখন ভগ্নপ্রায়। তবুও এই ভগ্নাশেষ এখনো আমাদের প্রাচীনকালের ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে। কোণারকে সূর্য মন্দির তো তোমরা দেখলে, এবার দেখাচ্ছে এটা ছায়া মন্দির। এটা ছায়া দেবীর মন্দির। তো চলো। তো আমরা এখন কোণারক মন্দির ঘুরলাম, তোমাদেরকে দেখালাম সূর্য মন্দির, ছায়া মন্দির, ছায়া টেম্পল আর কি দেখিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়েছি আর একটা স্পটে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা এখন চলে এসেছি ধবলগিরি। আর এখানে প্রচুর সিঁড়ি, অনেকটা উপরে উঠতে হবে। আর তার সঙ্গে হচ্ছে এখানে বৃষ্টি। তো একটা অসাধারণ একটা মুহূর্ত, মানে বৃষ্টির মধ্যে আমরা ধবলগিরিতে উঠছি। তো চলো যাই। ধবলগিরি উঠে প্রথমেই আমরা ছোট ছোট অনেক মন্দির দর্শন করলাম। দর্শন করে আমরা এগিয়ে গেলাম ধৌলি শান্তি স্তূপের দিকে।
মৌর্য সম্রাট অশোক তার শান্তির বার্তা প্রচারের জন্য এই বৌদ্ধ শান্তি স্তূপটি নির্মাণ করেছিলেন। তো এই যে আমরা এখন রয়েছি ধবলগিরি মন্দিরে, আর মন্দিরটা অনেক উঁচুতে, আর এখানে বুদ্ধদেবের বিভিন্ন রকমের মূর্তিগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর এটা অনেকটা উঁচু মন্দির, মানে ওপর থেকে নিচের ভিউটা তো অসাধারণ লাগছে, সেটাও তোমরা দেখে নাও। আর এই যে, আর সত্যি মন্দিরটাই কিন্তু একটা মানে অন্য রকম, সেই গৌতম বুদ্ধের শান্তি স্তূপের মতন দেখতে হয়। ঠিক। 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ রাজা উৎকলের সঙ্গে মৌর্য সম্রাট অশোকের যুদ্ধ বাধে, যেটা আমরা ইতিহাসের বইতে কলিঙ্গ যুদ্ধ নামে সকলেই পড়েছি। এই যুদ্ধে সম্রাট অশোক কলিঙ্গ রাজা 1.5 লক্ষ সৈন্যকে হত্যা করেছিল। এই যুদ্ধ এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে এখান থেকে বয়ে যাওয়া যে দয়া নদী, সেই নদীর জল পর্যন্ত রক্তে লাল হয়ে গেছিল, যেটা দেখে অশোক অনুতপ্ত হয় এবং সে যুদ্ধ সেখানে থামিয়ে দেয়। এই কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু অশোক আর কোনোদিনও যুদ্ধ করেনি। এরপর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং তিনি চণ্ডাল অশোক থেকে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে ধর্মাশোকে পরিণত হন। ওই যে আমরা ধবলগিরি মন্দিরটা ঘুরে এখন নেমে যাচ্ছি। চলো এবার আরও একটা স্পটে যাওয়া যায়। সুন্দর সুন্দর স্পটগুলো তোমাদের সঙ্গে ভিজিট করছি, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে স্পটগুলো। চলো এবার আমরা তোমাদেরকে নিয়ে আসলাম উদয়গিরিতে, আর এখানকার এন্ট্রি হচ্ছে 25 টাকা করে, তো দেখতে পাচ্ছ। আর এটা তোমাদের এখন ঘুরিয়ে দেখাবো। এবার আমরা চলে আসলাম উদয়গিরিতে, আর এই উদয়গিরি শব্দের অর্থ হলো সূর্যোদয়ের পাহাড়। কলিঙ্গ রাজা খারবেল কুমার পাহাড়ের ওপর উদয়গিরি ও খণ্ডগিরি নামে মোট 152টি কৃত্রিম গুহা নির্মাণ করেছিলেন। অ্যাট লাস্ট হাঁপাতে হাঁপাতে উঠলাম উদয়গিরি পাহাড়ের চূড়াতে, আর যেখান থেকে নিচে দেখো কতটা নিচে, তো খুব সুন্দর লাগছে ওপর থেকে ভিউগুলো দেখতে। কষ্ট হলেও তাহলেও সার্থক, মানে ঘোরাঘুরি, মানে এইসব একটা স্পটে এসে মানে সত্যি ভালো লাগে। এগুলো সবই পুরনো ঐতিহাসিক সব স্পটগুলো, তা ঘুরতে খুব ভালোই লাগছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উদয়গিরি পাহাড়ের ওপরে। এটা কৃত্রিমভাবে কিন্তু পাহাড়টাকে সে তৈরি করে, এবং পাহাড়ের যে দোয়াগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা হয়েছে। তো এখন আমরা উদয়গিরি থেকে নেমে যাচ্ছি, এবার যাব খণ্ডগিরিতে। তো চলো এবার খণ্ডগিরিতে যাই, আর খণ্ডগিরিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলো, তো এবার আমরা চলে আসলাম খণ্ডগিরিতে, আর খণ্ডগিরিটা আবার ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে, তো হনুমান থেকে সাবধানে থাকতে। আর এই খণ্ডগিরি শব্দের অর্থ হলো ভগ্ন পাহাড়। এই উদয়গিরি আর খণ্ডগিরিতে কলিঙ্গ রাজা খারবেল তার জৈন সাধু সন্ন্যাসীদের শান্তিতে তপস্যা করার জন্য মোট 152টি গুহা নির্মাণ করেছে, যা এখন ধ্বংস হয়ে উদয়গিরিতে 18টি এবং খণ্ডগিরিতে 15টি গুহা অবশিষ্ট রয়েছে। আর পরবর্তীকালে এই খণ্ডগিরিতে কিছু ছোট ছোট জৈন মন্দির নির্মাণ করা হয়। তো চলো এখন একটু সেগুলো ঘুরে দেখে নেওয়া যাক। খণ্ডগিরি দেখি এবার আমরা নেমে যাচ্ছি। তো আমাদের এবার মনে হয় আর খুব একটা কি দুটো মতো স্পট আছে, সেটা হচ্ছে চিড়িয়াখানা, নন্দনকানন। তো যাই না আর মাঝপথে কিছু আছে কিনা, থাকলে শেয়ার করবো। তো চলো যাই। এট লাস্ট আমরা এখন চলে আসলাম আমাদের এশিয়ার সর্ববৃহৎ জু চিড়িয়াখানা, যেটা সেটা হচ্ছে নন্দনকানন, উড়িষ্যায় অবস্থিত। তো এখন এই চিড়িয়াখানাটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার চিড়িয়াখানার ভেতর প্রবেশ করি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা প্রবেশ করছি চিড়িয়াখানার উদ্দেশ্যে।
নন্দনকানন যে চিড়িয়াখানা, এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। 50 টাকা করে তোমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করবে। আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানার ভেতরে। এবার ফুল চিড়িয়াখানাটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। এই চিড়িয়াখানাটি 1080 একর জমির ওপর বিস্তৃত রয়েছে। এখানে মোট 1660টি প্রাণীর মধ্যে 166টি প্রজাতি বিদ্যমান রয়েছে, যার মধ্যে 67টি প্রজাতি স্তন্যপায়ী, 41টি প্রজাতির পাখি এবং 18টি প্রজাতির সরীসৃপ রয়েছে। তো এই যে আমরা এখন চিড়িয়াখানা ঘুরছি আর বিভিন্ন পশু পাখি সব দেখছি। অনেকটা বড় এরিয়া, জানি না হেঁটে কতটা কভার করতে পারবো, তাও যতটা সম্ভব ততটা চেষ্টা করছি। আমরা এখন বাসে করে জঙ্গল সাফারি করতে হবে, জানি না কি আছে, কিছু দেখতে পাবো কি পাবো না। তো এই যে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট হচ্ছে সাফারির টিকিট হচ্ছে 110 টাকা করে, আর এসি অবশ্যই দেবে, কিন্তু কি দেখতে পাবো না পাবো সেটা জানি না। এই যে আমরা সাফারি উঠে গেছি আর সাফারি করবো, এবার দেখা যাক যদি থাকে সেইগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এই চিড়িয়াখানাটির কিছুটা অংশ জুড়ে রয়েছে উন্মুক্ত বনভূমি, যেখানে সাফারি করতে গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের পশু এবং পাখিরা উন্মুক্তভাবে বিচরণ করছে। আমাদের সবাই দেখেন তো সেই হচ্ছে বাঘ বাদে সবই দেখতে পাচ্ছি, মানে হরিণ তো প্রচুর রয়েছে, হরিণ আর ময়ূরটা, আর ময়ূরের পেখম মেলাও দেখছি আমরা, আর সিংহ দেখেছি, তার সঙ্গে ভাল্লুক দেখেছি, অনেক দূরে ছিল তাহলেও দেখতে পেয়েছি, যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। ভেবেছিলাম আমরা কিছু দেখতে পাবো, হ্যাঁ, ভাবছিলাম যে জিনিসটা ভাউতা বা কিছু, কিন্তু না, অবশ্যই একদমই না, অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক। তো আমরা এই সাফারি করে নামলাম, অসাধারণ, 110 টাকা পয়সা উসুল হয়ে গেছে, অনেক কিছু দেখেছি। মানে হেঁটে দেখাই নন্দনকাননে সম্ভব ছিল না, কারণ তোমরা আমাদের আগের ব্লগ দেখলে নিশ্চয়ই দেখেছো, আমরা আলিপুর জুতে শেয়ার করেছিলাম, কিন্তু এখানে সাফারি ছাড়া এগুলো দেখা কোনো মতেই সম্ভব ছিল না। তো চলো, নন্দনকানন সাফারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আলিপুর জুটা সেটা একরকম, আর এটা কিন্তু পুরোটাই অন্যরকম একটা সাফারি, মানে আমার লাইফে ফার্স্ট এটা সাফারি, তোমার প্রথম সাফারি, খুবই ভালো লাগলো। আমরা এখন নন্দনকানন চিড়িয়াখানা দেখে বেরিয়ে যাচ্ছি, আর এটাই ছিল আমাদের আজকে লাস্ট স্পট, মানে আমাদের পুরী যে সাইট সিনগুলো তোমাদের সঙ্গে বলেছিলাম আজকে ঘুরবো, শেয়ার করবো। তো সারাদিন ঘুরতে ঘুরতে কেলসে গেছি, অবস্থা তো দেখে বুঝতেই পারছো, কেলসে যাওয়ার জায়গা। তো ঠিক আছে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর একটা লাইক করে আর সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে। আর তোমরা যারা আমাদের পুরীর আগের পার্টের ভিডিও দেখোনি তাদের জন্য এই সাইডে দিয়ে দিলাম, তো অবশ্যই দেখে নিও, আশা করি ওটাও ভালো লাগবে। তো চলো, টাটা, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই।